আসসালামু আলাইকুম। আজকে নবম দশম শ্রেণীর বাস্তব সংখ্যা অধ্যায়ের পর্ব 1 নম্বরের ক্লাস করব। চলো শুরু করা যাক। বাস্তব সংখ্যার আগে আমাদের বুঝতে হবে সংখ্যা জিনিসটা আসলে কি। কয়েকটি অঙ্ক পাশাপাশি বসে কেবল একটি সংখ্যা তৈরি করে। অঙ্ক বিষয়ে কি কোনো ধারণা আছে? অঙ্ক কি? অঙ্ক 0 থেকে 9 পর্যন্ত যে 10টি ডিজিট আছে, এই 10টি ডিজিট কি বলা হয়? অঙ্ক। অঙ্ক 0 থেকে 9 পর্যন্ত 10টি ডিজিটকে অঙ্ক বলা হয়। কিন্তু 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, এখানে আছে 0। এখানে 10টি অঙ্ক বা ডিজিট, এগুলোকে কোনোভাবে সংখ্যা বলা যায়। বাট একটি সংখ্যাকে, কারো একটি সংখ্যা, এটাকে কোনোভাবেই অঙ্ক বলা যাবে না। 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 এগুলো সব হচ্ছে অঙ্ক। দুইটি অঙ্ক পাশাপাশি স্থাপন করে আমরা একটি সংখ্যা পেলাম। সংখ্যা পেলাম। কিন্তু এই 12 শুধু একটি সংখ্যা, এটাকে কোনোভাবে অঙ্ক বলা যাবে না। কিন্তু প্রত্যেকটা অঙ্ককেও কিন্তু এক একটা সংখ্যা বলা যায়। প্রত্যেকটা অঙ্ককে এক একটা সংখ্যা বলা যায়। প্রত্যেকটি অঙ্ক এক একটা সংখ্যা, কিন্তু প্রত্যেকটি সংখ্যাই কিন্তু অঙ্ক নয়। প্রত্যেকটি সংখ্যা অঙ্ক নয়। শুধু 0 থেকে 9 পর্যন্ত যেগুলো ডিজিট আছে এগুলোই কেবল অঙ্ক। সংখ্যা তো অনেক প্রকার হতে পারে, অনেক, অসীম। সংখ্যার কোনো গণনা নেই, অনেক। কিন্তু এই সংখ্যাগুলোকে প্রধান দুই ভাগে ভাগ করা হয়। এই সংখ্যাগুলোকে প্রধান দুই ভাগে ভাগ করা হয়। একটি হচ্ছে বাস্তব সংখ্যা, আর একটি হচ্ছে অবাস্তব সংখ্যা। অবাস্তব সংখ্যা। পৃথিবীতে যতগুলো সংখ্যা আমরা দেখতে পাই সবগুলোই হচ্ছে বাস্তব সংখ্যা। আর অবাস্তব সংখ্যা কি? অবাস্তব সংখ্যা হচ্ছে যদি কোনো সংখ্যার রুটের নিচে মাইনাস থাকে, সংখ্যাটি যাই হোক না কেন, যদি রুটের ভিতরে কখনো ঋণাত্মক সংখ্যা থাকে, সেটাই কেবল অবাস্তব সংখ্যা বা ইমাজিনারি নাম্বার। তাহলে বাস্তব সংখ্যা কি? এই সংখ্যাগুলো বাদে পৃথিবীতে যত হিসাব নিকাশের সংখ্যা আছে সবগুলো হচ্ছে বাস্তব সংখ্যা। বাস্তব সংখ্যা পরিধিতে অনেক বিশাল, যার কারণে বাস্তব সংখ্যাকে আবার প্রধানত দুই ভাগে ভাগ করা হয়। এটা হচ্ছে মূলদ সংখ্যা,
আর একটা হচ্ছে অমূলদ সংখ্যা। মূলদ সংখ্যা কি? মূলদ সংখ্যা মূলত সেই সকল সংখ্যা যেসব সংখ্যাকে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায়। যেমন ধরি আমি 2/3 দেই, এটা একটি ভগ্নাংশ, এখানে লব আছে হর আছে, প্রকাশ করা যাচ্ছে। যদি আমার শুধু 5 থাকে এখানে, এটা কি মূলদ সংখ্যা? অবশ্যই এটা মূলদ সংখ্যা, কারণ আমি যদি এটা ভগ্নাংশ আকারে লিখি, আমি নিচে 1 লিখতে পারি। তাহলে মূলদ সংখ্যা হচ্ছে সেই সকল সংখ্যা যে সকল সংখ্যাকে দুটি সংখ্যার ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায়। অর্থাৎ পি বাই কিউ আকারে প্রকাশ করা যায়, কিন্তু কোনোভাবেই এই কিউ এর মান 0 হওয়া যাবে না। যদি কিউ এর মান 0 হয় কোনোভাবে, তাহলে এর কোনো মান নেই, এটা হবে অসংজ্ঞায়িত বা ইনফিনিটি। তাহলে মূলদ সংখ্যা কি বুঝতে পারলাম? অমূলদ সংখ্যা কি? অমূলদ সংখ্যা হচ্ছে পি বাই কিউ আকারে কোনোভাবে প্রকাশ করা যাবেই না। যদি আমি এখানে এমন একটা সংখ্যা লিখি, লিখলাম 2.5, এটা কি ভগ্নাংশকে প্রকাশ করতে পারবো না? অবশ্যই প্রকাশ করতে পারবো। সেটা হচ্ছে 25 ডিভাইডেড বাই দশমিকের জন্য একটা 1, দশমিকের পর একটা সংখ্যা একটা শূন্য। তাহলে এটা একটি ভগ্নাংশকের প্রকাশ হইল। এটা যদি আমি ধরি পি, এটা যদি আমি কিউ, কিউ এর মান তো শূন্য হয় নাই, এটা পূর্ণ সংখ্যা আছে, তাহলে অবশ্যই এটা একটা মূলদ সংখ্যা। কিন্তু যদি এরকম হয় যে 2.5 6 7 2 3 এরকম যাচ্ছে, এর কোনো নির্দিষ্ট সংখ্যা নাই দশমিকের পরে, এটাকে কোনোভাবেই ভগ্নাংশ আকারে প্রকাশ করা যাবে না। আমি এখানে কি লিখবো? দশমিক পর আমি 5 আছে, 6 আছে, 7 আছে, 2 আছে, 3, তারপরে তো আরো আছে যেগুলো এখানে দেওয়াই নাই, আমি কিভাবে লিখবো? তাহলে অমূলদ সংখ্যা হচ্ছে কোনোভাবেই ভগ্নাংশ আকারে প্রকাশ করা যাবে না, আর মূলদ সংখ্যা হচ্ছে অবশ্যই ভগ্নাংশ আকারে প্রকাশ করা যাবে। এই মূলদ সংখ্যাকে আবার দুই ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে পূর্ণ সংখ্যা, একটা হচ্ছে ভগ্নাংশ সংখ্যা। পূর্ণ সংখ্যা কি? পূর্ণ মানে কি? পূর্ণ মানেই তো বোঝা যাচ্ছে এটা একটা সম্পূর্ণ। সম্পূর্ণ, পূর্ণ মানে ফুলফিল। যদি আমি এখানে একটি রেখা নেই, যদি আমি এখানে একটি রেখা নেই এবং এটি দুই ভাগে ভাগ করি, তাহলে এখানে এক অংশ, এইখানে এক অংশ। প্রথমে ছিল একটি পূর্ণ একটি রেখা, একটি পূর্ণ রেখা, একটা ফুল রেখা। এখন এটাকে আমি আলাদা করলাম, মানে খণ্ড করলাম, তাহলে এই অংশটা হচ্ছে খণ্ডিত অংশ। এটা হচ্ছে খণ্ডিত অংশ।
প্রথমে ছিল পুরো একটা সম্পূর্ণ অংশ। প্রথমে ছিল সম্পূর্ণ অংশ বা পূর্ণ অংশ, অথবা অখণ্ড অংশ। অখণ্ড অংশ। তাহলে এটা হচ্ছে পূর্ণ অংশ, এটা হচ্ছে অখণ্ড অংশ। অখণ্ড অংশ। এটা হচ্ছে খণ্ডিত অংশ, এটা হচ্ছে খণ্ডিত অংশ, আর সম্পূর্ণ হচ্ছে অখণ্ড অংশ। তাহলে পূর্ণ মানে কি, প্রথমে ছিল কত, সম্পূর্ণ ধরলাম আমি 10 মিটার, রেখাটা আমি ধরলাম 10 মিটার। মাঝখানে খণ্ড করলাম, এই অংশ তাহলে কত হইলো, 5 মিটার। এই অংশ কত হলো, 5 মিটার। প্রথমে ছিল এটা, এটাকে আমি খণ্ড করে আমি দুই অংশে ভাগ করলাম। এটা 10 মিটার হইলেও এর অংশ কয়টা এখানে, অংশ কিন্তু একটাই, অংশ একটাই। আর এখানে 5, এখানে 5, অংশ কয়টা হইলো, এখানে কয়টা অংশ, একটার অর্ধেক, একটার অর্ধেক। তাহলে একটার অর্ধেক, তাই তো, হাফ। এটা সম্পূর্ণটার অর্ধেক, অর্থাৎ হাফ। এই হাফ কেন দিলাম এখানে আমি, খণ্ড কয়টা, দুইটা, তাহলে দুইটা খণ্ডের মধ্যে আমি একটা খণ্ড নিচ্ছি, দুইটা খণ্ডের মধ্যে আমি একটা খণ্ড নিচ্ছি, দুইটা খণ্ডের মধ্যে আমি একটা খণ্ড নিচ্ছি। এই দুইটা খণ্ড মিলিত হয়ে আমার হয়েছে এক খণ্ড, অর্থাৎ এক এক অংশ হয়েছে আমার এখানে, এক অংশ। তাহলে পূর্ণ সংখ্যা হচ্ছে এখানে কোনো খণ্ড অংশ থাকবে না। পূর্ণ মানে কোনো খণ্ড অংশ নেই, আর ভগ্নাংশ মানে এই খণ্ড খণ্ড অংশগুলো হচ্ছে ভগ্নাংশ। কিন্তু যদি আমার এরকম থাকে 5/6, অবশ্যই ভগ্নাংশ, খণ্ড অংশ। 6/5 ভাগ, 7/3, 7/3 ভাগ। আর যদি বলে এইরকম যে 5/5, 5 ভাগেরই 5 ভাগ, এখানে 2 ভাগেরই 2 ভাগ আছে, এখানে মানে 1 ভাগ। এটা হচ্ছে পূর্ণ, আর এগুলো হচ্ছে খণ্ড। খণ্ডকে বলা হয় ভগ্নাংশ সংখ্যা, আর অখণ্ড অংশকে বলা হয় পূর্ণ সংখ্যা, অখণ্ড সংখ্যা। পূর্ণ মানে বেশিও না কমও না, পূর্ণ মানে 2, এর বেশিও না কমও না। 3, বেশিও না কমও না। যদি এরকম হয় 3 দিলাম আর 2 দিলাম আর একটু বেশি, শেষ। এখানে একটু খণ্ডিত অংশ আছে না, আছে, 2 এর পরে আরেকটা অংশ আছে, এটাই সম্পূর্ণ অংশ নয় এখানে, এটা হচ্ছে খণ্ডিত অংশ, এটা হচ্ছে ভগ্নাংশ সংখ্যা। বুঝতে পারছো, এটা হচ্ছে ভগ্নাংশ সংখ্যা। শুধু এখানে কিছু জিনিস না বোঝালেও হয়তো, কারণ এটাই সহজ। আমি এটা বুঝলাম এই কারণে যে দুইটি অংশ, একটি, আমরা আগে বলতাম যে এত মিটার এক অংশ কিভাবে হয়, এখানে 5 মিটার, এখানে 5 মিটার, দুইটা মিলে হবে 10 মিটার, 10 মিটার এক অংশ কিভাবে হয়। অ্যাকচুয়ালি অংশ আর এখানে যে দৈর্ঘ্য বহনি এক না। হুম। অংশ মানে সম্পূর্ণ অংশ, সম্পূর্ণ, এখন যতই খণ্ড করা হোক না কেন, যতই খণ্ড করা হোক না কেন, সব যোগ করলে আমার শেষমেশ এক অংশই পাওয়া যাবে। বোঝা হয়েছে, এখানে যতই খণ্ড করি না কেন, সব খণ্ড যোগ করতে 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 আমার এক অংশই পাওয়া যাবে, তার সম্পূর্ণ অংশ হচ্ছে এক অংশ। এটা হচ্ছে পূর্ণ অংশ, পূর্ণ অংশ। আর পূর্ণ সংখ্যা মানে কি, যে পূর্ণ একটাই, এর কমও না বেশিও না। একটু যদি বেশি হয় ভগ্নাংশ, একটু যদি কম হয় সেটাও ভগ্নাংশ। এই পূর্ণ সংখ্যা, এই যে যেটা কম হয় বেশি না, একদম সম্পূর্ণ, 2, 3, 4, 5, 6, 10, -1, -2, যত পূর্ণ অংশ আছে যেখানে কম না বেশি না সবগুলো পূর্ণ সংখ্যা। এই পূর্ণ সংখ্যাকে আবার ভাগ করা হয় 3 ভাগে।
একটা হচ্ছে ধনাত্মক পার্ট, আর একটা দিলাম ঋণাত্মক পার্ট। এখানে হবে শূন্য। যদি এখানে একটি সংখ্যা টানি, মাঝখানে দিলাম শূন্য, তাহলে ডান পাশে থাকবে 1, 2, 3, 4, 5, 6, এইভাবে যাবে। এর বাম পাশে থাকবে -1, -2, -3, -4, -5, এইভাবে যাবে। এইখানে এই এই পার্ট যে আছে এখানে, এই পার্ট, দুটো সব পূর্ণ সংখ্যা, যেটা হচ্ছে পজিটিভ। এখানে কোনো চিহ্ন নাই মানে পজিটিভ, কোনো চিহ্ন নাই মানে এটা পজিটিভ, এটা মনে রাখতে হবে। চিহ্ন না থাকলে সেটা পজিটিভ। তাহলে এখানে 1, 2, 3, 4, 5, 6 ধনাত্মক সংখ্যা, আর অপর পাশে আছে ঋণাত্মক সংখ্যা, -1, -2, -3, -4, -5। এখন আমার দৈনন্দিন জীবনে যখন আমি কথাবার্তা বলি, তখন কি আমি -2 টাকা এগুলো কি কখনো বলি? -3 টাকা এগুলো কখনো বলি? আমরা বলি কি, হয়তো যদি আমার কাছে কেউ টাকা পায়, বলতে 3 টাকা পায় বা 100 টাকা পায়, কখনো বলি না যে -100 টাকা। তাহলে আমাদের দৈনন্দিন জীবনে সব সময় এই ধনাত্মক অংশগুলাই আমাদের মুখে মুখে বেশি প্রচলিত। আর কখনো কি বলি যে, যদি বলি তোমার কাছে কত টাকা আছে, কখনো বলি যে আমার কাছে 0 টাকা আছে, এটা আমার কাছে কোনো টাকা নাই। ফলে আমাদের সবচেয়ে স্বাভাবিকভাবে যে সংখ্যাগুলো আমরা হিসাব করি, সেগুলো হচ্ছে এই ধনাত্মক পার্টের যে অংশগুলো আছে, যে সংখ্যাগুলো আছে, এগুলোকে আমরা সবসময় স্বাভাবিকভাবে দৈনন্দিন জীবনে হিসাব নিকাশ করে থাকি। তাহলে বলতেই পারি যে এই সংখ্যাগুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা। আর তাহলে শূন্য, শূন্যকে আমরা কি বলবো? ঋণাত্মক সংখ্যা। এটাকে ঋণাত্মক অংশে আছে? নাই। ধনাত্মক অংশে আছে? নাই। তাহলে এটাকে আমরা নাম দিতে পারি যে ধনাত্মক না, ঋণাত্মক না, না, অঋণাত্মক ও অধনাত্মক দিলাম প্রথমে। অধনাত্মক দিলাম। কিন্তু দুর্ভাগ্যবশত আমাদের যে এই বাস্তব সংখ্যার যে প্রকারভেদের মধ্যে অধনাত্মক নামে কোনো সংখ্যা নাই। অধনাত্মক নামে কোনো সংখ্যা নাই, যদিও যৌক্তিকভাবে বলা যায়, কিন্তু নাই, প্রকারভেদে নাই, দেয় নাই।
গণিতবিদে এটা দেয় নাই। এটা বলা যাবে না। বলতে হবে কি অঋণাত্মক সংখ্যা। তাহলে এগুলা কি সংখ্যা? এগুলা শুধু ঋণাত্মক সংখ্যা। আর এগুলা কি ধনাত্মক সংখ্যা প্লাস স্বাভাবিক সংখ্যা। ঠিক আছে। আচ্ছা, এই স্বাভাবিক সংখ্যাকে এই স্বাভাবিক সংখ্যাকে আবার ভাগ করা হয়েছে তিন ভাগে। একটা হচ্ছে মৌলিক সংখ্যা, আর একটা হচ্ছে যৌগিক সংখ্যা। আগে এটুকু জানা রাখো, ভাগ করা হয়েছে তিন ভাগে। একটা হচ্ছে মৌলিক সংখ্যা, একটা যৌগিক সংখ্যা, আর একটা আছে, আরো একটা আছে। কিন্তু তার আগে দেখো, এই যে স্বাভাবিক সংখ্যার মধ্যে মৌলিক সংখ্যার সংখ্যা কি? মৌলিক সংখ্যার সংখ্যা হচ্ছে যে সকল সংখ্যাকে ওই সংখ্যা এক এবং ওই সংখ্যার দ্বারা এক এবং বাংলাতে বলছি, এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যাবে না। এটা হচ্ছে মৌলিক সংখ্যা। তাহলে একটা জিনিস দেখো, এক, এটাকে এক ছাড়া অন্য কোনো সংখ্যাকে দ্বারা কি ভাগ করা যায়? হ্যাঁ, গেল। এক দিলাম, এখানে এক দিলাম। এটা কিন্তু আবার যদি বলি এ, মানে এক দিলাম এটারে, আবার দিলাম ওই সংখ্যা, ওই সংখ্যা মানে একই, দিলাম এক, দিলাম, পেলাম কি এক। একে কিন্তু এক এবং ওই সংখ্যা দ্বারা ভাগ করা গেছে। কিন্তু এই মৌলিক সংখ্যার আরেকটা শর্ত হচ্ছে যে গুণনীয়ক দুইটি হতে হবে। গুণনীয়ক দুইটি হতে হবে। এখানে কি গুণনীয়ক দুইটি? এখানে গুণনীয়ক একটি। এই এক, এই এক, এক তো একই। তাহলে এক মৌলিক সংখ্যা না। যৌগিক সংখ্যা মানে কি? এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা, অন্য যে কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যাবে। দুইয়ের অধিক গুণনীয়ক পাওয়া যাবে। তাহলে গুণনীয়ক কয়টি হবে? দুইয়ের অধিক। দুইয়ের অধিক। একের গুণনীয়ক কি দুইয়ের অধিক? দুইটাই তো নাই। তো মৌলিক সংখ্যাও না, যৌগিক সংখ্যাও না। তাই এখানে যদি স্বাভাবিক সংখ্যা তিন প্রকার বলি, মৌলিক সংখ্যা, যৌগিক সংখ্যা, একে কি স্বাভাবিক সংখ্যাতে ফেলাই দেবো না? একও থাকবে। এটা হচ্ছে এক। এক।
মূলদ সংখ্যা। মূলদ সংখ্যার সংজ্ঞা তো আমি প্রায় আগে দিয়ে দিছি। যে সকল সংখ্যাকে দুটি সংখ্যার ভাগফল আকারে অথবা ভগ্নাংশ আকারে প্রকাশ করা যাবে, যেখানে পি এবং কিউ দুটি বাস্তব সংখ্যার অধীনে থাকবে এবং কিউ শূন্য হতে পারবে না। এটা হচ্ছে মূলদ সংখ্যা। কেন বাস্তব সংখ্যার অধীনে কেন? পূর্ণ সংখ্যা তো থাকতে পারতো, স্বাভাবিক সংখ্যা থাকতে পারতো, কিন্তু এখানে যে মূলদ সংখ্যা কোথা থেকে আসছে? বাস্তব সংখ্যা থেকে আসছে। আর বাস্তব সংখ্যাকে আর দ্বারা প্রকাশ করা হয়। মূলদ সংখ্যাকে কিউ দ্বারা প্রকাশ করা হয়, অমূলদ সংখ্যাকে কিউ প্রাইম দ্বারা প্রকাশ করা হয়, পূর্ণ সংখ্যাকে জেড দ্বারা প্রকাশ করা হয়। তাহলে পি কিউ বাস্তব সংখ্যা থেকে আসছে, অর্থাৎ সরি 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 সরি, এখানে একটু রং হয়েছে, সরি সরি। পি ও কিউ হবে পূর্ণ সংখ্যা, মানে অখণ্ড সংখ্যা হবে। এখানে অখণ্ড সংখ্যা হবে, কিন্তু এটা হচ্ছে মূলদ সংখ্যার সম্পর্ক, এই সম্পূর্ণটা হচ্ছে মূলদ সংখ্যা। এটা হচ্ছে মূলদ সংখ্যা। পি এবং কিউ তো মূলদ সংখ্যা না। হ্যাঁ, অবশ্যই একটা মূলদ সংখ্যা, কিন্তু এটা তো সরাসরি মূলদ সংখ্যার সংখ্যা থেকে আসে নাই। এটা একটা পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যাও যেহেতু একটা মূলদ সংখ্যা, তাই পূর্ণ সংখ্যা মূলদ সংখ্যা ধরা যায়, কিন্তু আপাতত সংজ্ঞা হিসেবে এই সম্পূর্ণটা হচ্ছে আমি মূলদ সংখ্যার সংজ্ঞা বলতেছি। পি এবং কিউ কোন ধরনের সংখ্যা হলে এই দুইটা মূলদ সংখ্যা হবে? পি এবং কিউ পূর্ণ সংখ্যা হতে হবে, মানে ভগ্নাংশ হওয়া যাবে, কিন্তু দুটি সংখ্যার যাতে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায়। যেমন যদি আমি বলি ভগ্নাংশ, যদি আমি এরকম 5, আর এখানে যদি আমি দেই 2, তাহলে এটাকে কিন্তু মূলদ সংখ্যায় প্রকাশ করা যাবে, সমস্যা নেই, এটা কিন্তু মূলদ সংখ্যা। কিন্তু যদি এরকম হয় 5 6 3 2 অসীম হয়, তাহলে কি আমি প্রকাশ করতে পারবো? কোনোদিনই সম্ভব না। তাহলে আমি পি এবং কিউ সংখ্যা হিসেবে দুইটা যদি আমি পূর্ণ সংখ্যা নেই, তাহলে নির্দ্বিধায় আমি এটাকে মূলদ সংখ্যা আকারে প্রকাশ করতে পারবো। কিউ তো কোনোদিনই শূন্য হতে পারবে না। এইটা সম্পূর্ণটা হচ্ছে এখন মূলদ সংখ্যা, এই শর্তগুলো যদি ফলো করে এটা হবে একটা মূলদ সংখ্যা। আর বাস্তব সংখ্যার কনসেপ্ট তখনই আসবে যখন আমি মূলদ সংখ্যা নিয়ে হিসাব করব। এই মূলদ সংখ্যাকে কিউ দ্বারা প্রকাশ করা হয়, কিন্তু মূলদ সংখ্যার ইংরেজি তো রেশনাল নাম্বার। তাহলে আর দ্বারা প্রকাশ না করে কেন কিউ দ্বারা প্রকাশ করা হলো? বলতে পারবে কেউ? আর দ্বারা তো একটা প্রকাশ হয়ে গেছে। বাস্তব সংখ্যাকে আর দ্বারা প্রকাশ করা হয়, রিয়েল নাম্বার বলি। তারপরে আসছে মূলদ সংখ্যা। মূলদ সংখ্যাকে কি এখন আর দ্বারা প্রকাশ করা যাবে? কিউ দ্বারা কেন প্রকাশ করা গেল? কিউ এটা আসছে কোশেন্ট থেকে। কোশেন্ট থেকে, যার অর্থ হচ্ছে ভাগফল। এখানে মূলদ সংখ্যাকে এখানে মূলদ সংখ্যাকে ভগ্নাংশ আকারে প্রকাশ করা গেছে। এই ভগ্নাংশ আকারেই তো ভাগফল আকারে।
এটা মানে তো ভাগফল আকারে, তাই না? কৌশল অর্থ ভাগফল। যার কারণে এখানকার প্রথম অক্ষর কিউ, কিউ নিয়ে আসছে এখানে। কারণ রেশনালের আর তো দিতে পারতেছে না, কারণ রিয়েল নাম্বারে আর তো অলরেডি চলে গেছে বাস্তব সংখ্যার প্রতীক হিসেবে। এখন যদি প্রতীক হিসেবে চিন্তা করি, তাহলে মূলদ সংখ্যাটা আসছে কোথা থেকে? এই মূলদ সংখ্যাটা আসছে হচ্ছে বাস্তব সংখ্যা থেকে। বাস্তব সংখ্যা থেকেই মূলদ সংখ্যা আসছে। এবার আবার বাস্তব সংখ্যা থেকেই অমূলদ সংখ্যাও আসছে। বাস্তব সংখ্যা থেকে মূলদ সংখ্যা আসছে, অমূলদ সংখ্যা আসছে। যদি এই আর থেকে, এই বাস্তব সংখ্যা থেকে যদি আমি বাস্তব সংখ্যার মধ্যে মূলদ আছে অমূলদ আছে, আর তো কোনো সংখ্যা নেই। মূলদ আছে অমূলদ আছে, তাই তো? এই বাস্তব সংখ্যা থেকে যদি আমি কোনোভাবে মূলদ সংখ্যাকে বাদ দেই, মূলদ সংখ্যাকে যদি আমি বাদ দেই, আমার আর কোন সংখ্যাগুলো অবশিষ্ট থাকবে? অমূলদ সংখ্যা অবশিষ্ট থাকবে। অমূলদ সংখ্যা অবশিষ্ট থাকবে। তাহলে কি আমি বলতে পারি না অমূলদ সংখ্যাকে আবার আর বাদ দে, যেহেতু সংখ্যাতে সংখ্যা বাদ দিচ্ছি, এটা সেটের মতো আর কি। এই বাদ, এটা হচ্ছে, এটার নাম হচ্ছে বাদ। বাদ, ঠিক আছে। বাদ, নাম হচ্ছে বাদ। এটাকেও বাদ বলা হয়। মাইনাস, তবে সেটের ক্ষেত্রে এই মাইনাস চিহ্নটা খুব বেশি একটা ব্যবহার নাই। এই বাদ চিহ্নটাই ভালো শোনায়, ভালো দেখায়। যদি আমি এই আর থেকে মূলদ সংখ্যাকে বাদ দিই, তাহলে আমি কি পাচ্ছি? এই জিনিসটা পাচ্ছি। আর বাদ কেউ, বাস্তব সংখ্যা বাদ মূলদ সংখ্যা, তাহলে আমি কি পাচ্ছি? অমূলদ সংখ্যা। তো অমূলদ সংখ্যাকে আমি এটা বলতে পারি। আবার যে এখানে মূলদ অমূলদের জন্য সবচেয়ে ইউনিভার্সাল কোনটা? আর আর কিউর উপর যদি আমি প্রাইম দেই বা কমপ্লিমেন্ট দেই, এর মানে হচ্ছে, এর মানে হচ্ছে আর থেকে আমি কিউ বাদ দিচ্ছি। কিউ প্রাইম বা কিউ প্রাইম বা কিউ সি, কমপ্লিমেন্ট প্রাইম একই। এটার মানে হচ্ছে আর বাদ কিউ। তাহলে আমি এই সংক্ষেপে অমূলদ সংখ্যাকে আমি কি বলতে পারি? কিউ প্রাইম, কিউ কমপ্লিমেন্ট বা কিউ প্রাইম বলতেই পারি। বাট যেহেতু এটার প্রথম অক্ষর আই, এটাকে অনেক সময় আইও বলা হয়, কিন্তু আই মানে তো ইমাজিনারি নাম্বার বুঝি। তাই আই আমরা বলবো না, এটা বলবো কিউ প্রাইম, এটা বলবো। ঠিক আছে। আচ্ছা, পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা কোথা থেকে আসছে?
মূলদ সংখ্যা থেকে। মূলদ সংখ্যাকে তিন ভাগে ভাগ করা হয়তো পূর্ণ সংখ্যা, সরি, দুই ভাগে ভাগ করা হয়তো পূর্ণ সংখ্যা, ভগ্নাংশ সংখ্যা। পূর্ণ সংখ্যা, ভগ্নাংশ সংখ্যা। এটা মানে তো বললাম, এটা আর বলার কিছু নাই, কিন্তু আরেকটা জিনিস, যে এখানে তো পূর্ণ সংখ্যা, ইন্টিজার নাম্বার, তাহলে এখানে আই কেন দিলাম না, জেড কেন দিলাম? পূর্ণ সংখ্যাকে আই দিলাম না একটা কারণে, আয়ের প্রতীকটা আগেই ব্যবহার হয়ে গেছে, যার কারণে আমরা আই দিই নাই, দিছি কি, জেড। জেড কেন দিলাম? এই জেড শব্দটা আছে চাহলেন থেকে। চাহলেন, যার অর্থ হচ্ছে সংখ্যা। এটা জার্মান শব্দ, যার অর্থ হচ্ছে সংখ্যা। এখানকার যে প্রথম অক্ষর জেড, সে জেডকে এখানে নিয়ে আসা হয়েছে। ঠিক আছে। আর হ্যাঁ, আর পূর্ণ সংখ্যা মানে কি, যে মাইনাস, ধরলাম 6, -6, -5, -4, -3, -2, -1, 2, 3, এইভাবে যাবে, এইভাবে যাবে। অর্থাৎ শূন্য, সহজ ও ধনাত্মক ও ঋণাত্মক অখণ্ড সংখ্যা, এগুলি কি খণ্ড? খণ্ড না, অখণ্ড সংখ্যাকে বলা হয় পূর্ণ সংখ্যা। ওকে। মৌলিক সংখ্যা বললাম, যে সকল সংখ্যাকে একে মৌলিক সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ যায় না, তাকে মৌলিক সংখ্যা বলে। যেমন, আর গুণনীয়ক করা হবে দুইটা। ঠিক আছে, যেমন ধরি আমি, মানে 5 লিখি, এই 5কে কোন কোন সংখ্যা দ্বারা ভাগ করা যায়? 5কে আমি 1 দ্বারা ভাগ করতে পারি, হবে আমার 5। আর 5কে আমি 5 দ্বারা ভাগ করতে পারি, হবে আমার 1। আর কোনো সংখ্যা দ্বারা ভাগ যায় না। গুণনীয়ক কয়টা? দুইটা। এ হচ্ছে মৌলিক সংখ্যা। ঠিক আছে। আর এখানে একটি টেবিল আছে মৌলিক সংখ্যার, টেবিলগুলো দেখে নিলেই হবে। 1 থেকে 10 পর্যন্ত 4টি এখানে আছে, এমসিকিউর জন্য করলে সবচেয়ে ভালো হবে এগুলা। এখানে সবথেকে বেশি এরকম আসে যে 1 থেকে 200 পর্যন্ত কত আছে, 1 থেকে 40 পর্যন্ত কত আছে, 200 পর্যন্ত না গেলে 1 থেকে 100 পর্যন্ত ভিতরে, যেমন 31 থেকে 40 পর্যন্ত কত আছে, দুইটি, এগুলো মনে রাখবা। মনে করে খুশি হচ্ছে 44, 22, 32, 23, 21, অর্থাৎ 44, 22, 32, 23, 44, 22, 32, 23, 21। মানে 1 থেকে 10 পর্যন্ত 4টি, 11 থেকে 20 পর্যন্ত 4টি, 21 থেকে 30 পর্যন্ত 4টি, এভাবে 100 পর্যন্ত এখানে দেওয়া আছে। শিখলেই হবে। যৌগিক সংখ্যা, গুণনীয়ক, দুইয়ের অধিক। গুণনীয়ক দুইয়ের অধিক থাকবে। যেমন, যে আমি 10 ধরি, 10কে 1 দ্বারা ভাগ করা যায়, 10।
10কে 10 দ্বারা ভাগ করা যায়। 1। 10কে 2 দ্বারা ভাগ করা যায়। 5। বা 10কে 5 দ্বারা ভাগ করা যায়। 2। তাহলে একাধিক গুণনীয়ক কয়টা? একাধিক। তাহলে যৌগিক সংখ্যা কি বোঝা গেছে? এখানে এগুলাই দেওয়া। আজকে এই পার্ট নিয়ে আলোচনা করলাম, তারপর বর্ণাংশ পার্ট নিয়ে আলোচনা করবো, তারপর একটা অবশ্যই মনোবৃত্ত মূলদ সংখ্যা, এটা দেখলে বুঝবে, এই পার্ট নিয়ে আলোচনা করলে এটা বুঝবে মূলদ সংখ্যার উদাহরণ। আরেকটা জিনিস যে অমূলদ সংখ্যা, এই পাই, পাই এবং এই দুইটার মান কিন্তু অবশ্যই অমূলদ সংখ্যা। এখন বলতে পারো যে পাই তো আমরা ধরি 22/7 হিসেবে, এটাও তো একটি ভগ্নাংশ আকারে প্রকাশ। তাহলে কেন এটা মূলদ সংখ্যা হবে, মূলদ সংখ্যা হবে না? আসলে এটা কিন্তু পায়ের এক্সাক্ট ভ্যালু না, এটা হচ্ছে একটি হিসাবের সুবিধার্থে ধরে নেওয়া হয়। এটা হিসাবের সুবিধার্থে ধরে নেওয়া হয়, ঠিক আছে? হিসাবের জন্য ধরে নেই। ধরে নেওয়া, ঠিক আছে। কিন্তু পায়ের মান কত? মান তো শেষ নাই। তবে 3.14159.265, দেখো অসীম, এর কোনো শেষ নাই। আর এখানে এর মান হচ্ছে 2.718281, এটা অসীম। তাহলে এর মান তো কোনোভাবে নির্ণয় করা সম্ভব না, যার কারণে এগুলো হচ্ছে অমূলদ সংখ্যা। বিশেষ কোন অমূলদ সংখ্যা, এটা মানে নির্ণয় করা যাবে না? যাবে। 5 ভাগ দশমিক ছাড়া সংখ্যাগুলো নিব, দশমিকের জন্য একটা মান, তারপরে যে কয়টা সংখ্যা থাকবে সে কয়টা শূন্য নিব, এটার সঙ্গে দুটার শূন্য। এই যে ভগ্নাংশ আকারে প্রকাশ হইল, এটাও তো যাবে। এটা পূর্ণ সংখ্যা, একটি মূ- মূলদ সংখ্যা বলছিলাম, আর এটাকেও 2 ভাগ 1 দ্বারা প্রকাশ করা যায়। এটাকে কিন্তু প্রকাশ করা যাবে না, এটা কিসের মান? পাই এর মান। আর পাই এর মান যদি নাও থাকতো তাও তো এটা প্রকাশ করা যাবে না, অসীম দেওয়া। তবে এটা কিছু কোনটি পরস্পর সহমৌলিক? সহমৌলিক, দেখো সহমৌলিক কি? সহমৌলিক হচ্ছে দুই বা ততোধিক সংখ্যার, দুই বা ততোধিক সংখ্যার যে দুইকে কোন কোন সংখ্যা দ্বারা ভাগ করা যায়? এক দ্বারা, দুই দ্বারা। দুই বা ততোধিক সংখ্যার যে গুণনীয়ক গুলো যে আছে, এগুলার দেখবো কোনো এক ছাড়া অন্য কোনো কমন সংখ্যা আছে কিনা। যদি এক ছাড়া অন্য কোনো কমন সংখ্যা না থাকে তাহলে সহমৌলিক, যদি থাকে তাহলে সহমৌলিক না। 2 3, দুইয়ের গুণনীয়ক 1 2, এক দ্বারা ভাগ করা যায়, দুই দ্বারা ভাগ করা যায়। তিনকেও এক দ্বারা ভাগ করা যায়, তিন দ্বারা ভাগ করা যায়। এখন কমন কোনটা? কমন তো এখানে একটাই।
এই এটাই শুধু কমন এক। এক ছাড়া তো অন্য কিছু কমন থাকে, তাহলে সেটি সহমৌলিক হইতো না। যেহেতু এখানে এক ছাড়া অন্য কোনো কমন নাই, তখন দুই ও তিন সহমৌলিক। সহমৌলিক। এখানে হ্যাঁ, দুই ও তিনই। দুই ও চার কমন আছে, দেখো। দুইকে কি কি দ্বারা ভাগ করা যায়? এক দ্বারা, দুই দ্বারা। চারকে কি কি দ্বারা ভাগ করা যায়? এক, দুই, চার দ্বারা। একও মিলতেছে, দুইও মিলতেছে, সহমৌলিক হবে না। এটাও দুই কে যায় এক আর দুই দ্বারা, ছয় কে যায় এক, দুই, তিন দ্বারা। এই যে মিলছে, এই যে মিলছে, হবে না। পাঁচ কে যায় কি দ্বারা? এক, পাঁচ দ্বারা। 15 কে যায় কি দ্বারা? এক, তিন, পাঁচ দ্বারা। এই যে মিলছে, এই যে মিলছে, হবে না। মূল সংখ্যার ক্ষেত্রে কোনটি সঠিক? এ বা বি। এ একটি সংখ্যা, এতে একটি সংখ্যা, পূর্ণ সংখ্যা। এখানেও বাস্তব সংখ্যা দেওয়া আছে। এখানে হবে পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা হবে এখানে। তাহলে এটা পূর্ণ সংখ্যা অন্তর্ভুক্ত, বি এর মান জিরো হওয়া যাবে না। এটা তো মিলতেছে। এটা দেখি। হ্যাঁ, পূর্ণ সংখ্যা অন্তর্ভুক্ত, ঠিক আছে। আর কোনো শর্ত আছে না? একটা শর্ত থাকা উচিত ছিল। এ ইকুয়াল নট জিরো শর্ত না, এটা দেবো না, কারণ জিরো তো পূর্ণ সংখ্যার মধ্যে আছে। এটা কি পূর্ণ সংখ্যা? হ্যাঁ, এটাও সঠিক। আর মাইনাস কিউ, আর মাইনাস কিউ মানে তো অমূলক সংখ্যা। এই দুইটা সঠিক। যেহেতু কোন সেটটি স্বাভাবিক সংখ্যা নির্দেশ করে? স্বাভাবিক সংখ্যা কি বলছিলাম? এন, ন্যাচারাল নাম্বার থেকে আসছে। স্বাভাবিক সংখ্যা, যৌগিক সংখ্যা। এই স্বাভাবিক সংখ্যাকে এন দ্বারা প্রকাশ করা হয়, কারণ এই স্বাভাবিক সংখ্যা ইংলিশ হচ্ছে ন্যাচারাল নাম্বার। ন্যাচারাল নাম্বার। তাহলে কোনটি স্বাভাবিক সংখ্যা নির্দেশ করে? এটা তো পূর্ণ সংখ্যা, জেড। অমূলক সংখ্যা এক, দুই, তিন স্বাভাবিক সংখ্যা, ধনাত্মক পূর্ণ সংখ্যা, ঠিক আছে। এটাও স্বাভাবিক সংখ্যা নির্দেশ করে, ধনাত্মক পূর্ণ সংখ্যাকে স্বাভাবিক সংখ্যা বলছে, বুঝলাম না? এটা মানে হয় এন। ঠিক আছে। আরেকটা কথা, কোন সংখ্যাটি মৌলিক সংখ্যা? দুই। দুই কি এক এবং ওই সংখ্যা অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায়? যায় না। 17কে এক এবং ওই সংখ্যা অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায়? যায় না। এটা হবে। 15কে এক দ্বারা যায়, তিন দ্বারা যায়, এটা হবে না। 9কে এক দ্বারা যায়, 9 দ্বারা যায়, তিন দ্বারা যায়, হবে না। আরেকটি চিহ্ন, এখানে যে চিহ্নগুলো ছিল, যে এখানে যে চিহ্নগুলো দিচ্ছে এখানে, চিহ্ন দেওয়ার নিয়ম হচ্ছে ভুল করতে হবে, না হয় প্রতীক, প্রতীক, হ্যাঁ। ঠিক।
বোল্ড করতে হবে অথবা ডাবল, যেমন আর ডাবল লাইন দিলাম, এখন আমি দেখলাম কিউ, কিউ দেওয়ার পর আমি এখানে একটা লাইন দিলাম, এখানে দিলাম এন, দিলাম এখানে, এখানে দিলাম, এখানে দিলাম, এখানে দিলাম। এইভাবে লিখতে হবে। জেড যদি দেই, জেড দিলাম, দিলাম, এভাবে দিলাম, এইভাবে লিখতে হয়। আর অথবা তুমি ভুল করে দিতে পারো, ভোল্ট আর কিউ এন জেড, কারণ এগুলোকে আমরা সেট বোঝাচ্ছি, সেট বোঝাচ্ছি। কারণ যদি আমি এটা দেই যে শুধু আর দেই, এটা তো একটা চলক হয়, তাই না? চলক তো ধরতে পারি এটা আমি। তুমি বোঝাতে হবে যে এটা আমার একটা সেট, সেট বোঝাতে গেলে আমি এটা দিলাম। ঠিক আছে।